ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর নিয়ে আরো জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ইতিমধ্যে আমরা ফলাফল জেনেছি। এই ভরাডুবির কারণ আসলে তৃণমূলের যে বিষয়টি দেখছেন সেটি নিয়ে আসলে কি আলোচনা রয়েছে এবং বিজেপির এই নিরঙ্কুশ বিজয়, এগুলো নিয়ে আসলে একটু আলোচনা শুনতে চাই। যে এই জয়, নিরঙ্কুশ জয়, এর পেছনে বেশ কিছু এজেন্ডা কাজ করেছে। অন্যদিকে তৃণমূলের যে ভরাডুবির যে প্রসঙ্গগুলো আছে, রাজনৈতিক বিশ্লেষকরা এখন যেটা মনে করছেন যে তৃণমূলের ভরাডুবির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তা কারণগুলো হচ্ছে, একটি হচ্ছে স্বজন পোষণ, দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, যেটা বাংলার মানুষ এই মুহূর্তে বলছে। কারণ এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ চায়ের দোকান থেকে প্রত্যেকটা টেবিলে আলোচনার জায়গায়, যে বিজেপির কেন এই উত্থান এবং তৃণমূলের কেন এই পরাজয়। এছাড়া আহ, যেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি বলতে, শিক্ষক নিয়োগ দুর্নীতি যেটা ঘটেছে, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় আপনার জানেন যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেছে, যারা চাকরি পেয়েছিলেন এবং তারা সেই চাকরির থেকে চাকরিচ্যুত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং আহ, এক্ষেত্রে আরো বিষয় ফ্যাক্টর কাজ করেছে। সে ফ্যাক্টর গুলো হচ্ছে এরকম যে ভাতা দিয়ে যুবকদের আহ, একত্রিত করে রাখার চেষ্টা, অর্থাৎ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সেখানে ভাতা, মানে যুবশ্রী ইত্যাদি ইত্যাদি দিয়ে যে ভাতার প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো দিয়ে তারা যুবককে একত্রিত করে রাখা এবং ভোটটাকে শুধু পাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এরকমটাই দাবি করছিলেন বিরোধী রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিজেপির যে উত্থান, তার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। কারণ বিজেপি এখানে পশ্চিমবাংলায় এই বছর, অর্থাৎ 2026 সালের যে নির্বাচন ছিল, তার আগে প্রচার প্রচারণার দিকে দিকে যদি আমি তাকাই, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ আহ, হেমন্ত বিশ্ব শর্মা এবং অমিত শাহ এই ধরনের নেতৃত্ব প্রচার করেছেন, এবং কট্টর হিন্দুত্ববাদকে কিন্তু এখানে আনা হয়েছিল। এবং তাদের যেটা দাবি ছিল, বিজেপি যেটা বারবার করে বলতে চেষ্টা করেছিলেন, যে মহিলাদের সুরক্ষা, নারী সুরক্ষা, এই নারী সুরক্ষার উপর জোর দিয়েছেন। কারণ এখানে যারা ভোটার রয়েছেন, সেই ভোটাররা নারী সুরক্ষার দিকে সবসময়, কারণ আপনারা আরজিকর ঘটনা জানেন, এবং আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, তার আরজিকরের যারা অপরাধী তারা কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি। এবং একের পর এক আহ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটাকে আড়াল করার চেষ্টা করেছিলেন, যে এই এর সঙ্গে যোগ রয়েছে তৃণমূল কিছু নেতৃত্ব, যেটা বিজেপি দাবি করেছিলেন। অর্থাৎ নারী সুরক্ষার দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এটা একটা তৃণমূল কংগ্রেসের মাইনাস পয়েন্ট, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এবং চতুর্থ যে পেছনে পড়ার কারণ রয়েছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। ভাতিজার যে বিরুদ্ধে যতগুলো দুর্নীতির অভিযোগ আছে, কয়লা কেলেঙ্কারি থেকে গরু পাচার, এরকম বেশ কিছু অভিযোগ। কারণ যারা এই তৃণমূল নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের জি। অভিযোগ তুলেছে, যে এই ভাতিজার সঙ্গে দুর্নীতি যারা করতো তৃণমূলে, তারাই যুক্ত রয়েছে, এবং দুর্নীতি যারা সঙ্গে যুক্ত ছিলেন তারাই এই ভাতিজা তাদেরকে সহযোগিতা করতেন। যেটা ডায়মন্ড হারবার মডেল বলে বলা হতো, সেই ডায়মন্ড হারবার মডেলে কিন্তু একেবারেই দেখা গেছে যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ এখানে কয়লা কাণ্ডে যেটা হয়েছে, এবং গরু পাচার কাণ্ডে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা, এই চাঁদা আদায় করাটা ভালো মানুষ, সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এবং এখন যেটা চায়ের টেবিলে প্রকাশ্যে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু একেবারেই এর আগে আলোচনা হতো না। অন্যদিকে আরো একটি পিছনে পড়ার বিষয় হচ্ছে, যেটা সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে, যে সংখ্যালঘুদের মুসলিম তোষণ যেটা বলছে বিজেপি, সেটা কিন্তু আসলে মুসলমানদের উন্নতির জন্য নয়, শুধুমাত্র ভোট প্রাপ্তির ব্যবহার, যেটা আজকে সংখ্যালঘু সম্প্রদায় বলছে যে ভোট বাক্সে তাদের শুধু ভোট পাওয়ার জন্য সংখ্যালঘুদের কথা বলা হতো, কিন্তু আদৌ সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো কাজ করেনি। যার কারণে এবার বেশ কিছু সংখ্যালঘু, অর্থাৎ প্রায় যে 4 থেকে 8% ভোট বিজেপির বাড়তে গেছে। জি। অর্থাৎ বিজয় উল্লাসের সময় দেখা গেছে যে বিজেপির সংখ্যালঘু ভোট কিন্তু, সংখ্যালঘু মানুষ কিন্তু তারা এই বিজয় উল্লাসের সঙ্গে যোগ দিয়েছেন। জি। এখন সর্বশেষ যে পরিস্থিতি, তাতে একটা জিনিস যে এখন বিজেপির কাছে চ্যালেঞ্জ হচ্ছে, যে এই যে প্রতিশ্রুতি এবং
একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনের সময়, সেই প্রতিশ্রুতি কতটা পালিত হয়? বাস্তবায়ন কারণ হয়, জি। নির্বাচনের সুরক্ষা এবং তাদেরকে যে নারী সুরক্ষা এবং কর্মসংস্থান, শিল্পায়ন, এই এতগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো কতটা এই সরকার পরবর্তী সময় অর্থাৎ পরবর্তী 5 বছরে পালন করতে পারে সেটি সাধারণ মানুষ দেখার সেটাই। বিষয়। জি, দেবপ্রসাদ, আপনাকে ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিধানসভা নির্বাচনের ফলাফলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। আবারও দলে ফিরতে চান বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। নিজ আসনের কর্মী ও ভোটারদের চাপেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন বলে দাবি তাদের। আজীবন দলের উপর অটল আস্থা রেখে চলবেন এমন মন্তব্য করেন তারা। ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিএনপি তাদের দলে ফেরাবে বলেও বিশ্বাস করেন বিদ্রোহীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের 14টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। এর মধ্যে বেশ কিছু আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীও ছিল। দল মনোনয়ন না দেয়ায় এসব প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। ফলে 9টি আসন হাতছাড়া হয় বিরোধী জোট এবং বিদ্রোহী প্রার্থীদের কাছে। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী ছিলেন গণ অধিকারের নুরুল হক নূর। তার বিরুদ্ধে নির্বাচন করেন বিএনপি নেতা হাসান মামুন। দলীয় সিদ্ধান্ত না মানায় বহিষ্কার হতে হয় তাকে। তবে দলের প্রতি তার ত্যাগ বৃথা যাবে না বলে মনে করেন হাসান মামুন। আমি বিএনপির কর্মী, বিএনপির সমর্থক। দীর্ঘ 37 বছর আমি দলের সঙ্গে যুক্ত আছি। এই দলই আমাদের শেষ ঠিকানা। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি এবং দলের সর্বোচ্চ ফোরামের প্রতি আমাদের শ্রদ্ধা, আনুগত্য এবং অঙ্গীকার অবশ্যই আছে। আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। হাসান মামুনের মতোই বিএনপির বাইরে ঢাকার সাইফুল আলম নীরব ও ঝিনাইদহের সাইফুল ইসলাম ফিরোজ আবারও ফেরার অপেক্ষায় আছেন তারা। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলে যোগাযোগ করার কারণেই কিন্তু ফেসিস শেখ হাসিনার আমাদের এই দলকে বিএনপিকে ভাঙতে পারেনি। তাই তৃণমূলের সব খোঁজখবর আমাদের পার্টির চেয়ারম্যান রাখেন। আমি বিশ্বাস করি যে পার্টির চেয়ারম্যান তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দলই আমার শেষ ঠিকানা। এই দলের একজন সমর্থক হিসেবেও সারা জীবন থাকতে চাই। আমি আশাবাদী আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দল আমাদেরকে ফিরিয়ে নেবে। বহিষ্কৃত নেতাদের দাবি, আদর্শের জায়গা থেকে তারা এখনও বিএনপির। শুধু নিজের পদ নয়, বহিষ্কৃত কর্মীদেরও দলে ফেরাতে চান এই নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সহায়তার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। দেশের পর্যটন খাতকে আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেয়ার নির্দেশনা পর্যটন মন্ত্রীর। এদিকে দুর্নীতি কমিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এসব নির্দেশনা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, কৃষি, খাদ্য, বিমানসহ 15টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। জানান, 3 মাসের মধ্যে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটনটাকে একটা শিল্পে পরিণত করা, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি এবং বেসরকারিভাবেও আমরা চাচ্ছি যে কেউ যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে পর্যটনে আমাদের সহযোগিতা করতে পারে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়ার কথা। ইমাম ও মুয়াজ্জিনদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন জেলা প্রশাসকরা। চামড়ার মান রক্ষায় ঈদ পরবর্তী 7 দিন ট্রাকে চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে। আমরা কিভাবে আগামী দিনে বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন সমন্বিত পদক্ষেপ নিব, শিল্প কলকারখানাগুলি চালু করার জন্য আমরা ভবিষ্যতে কীরকম পদক্ষেপ নিতে চাচ্ছি। এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায়। সম্মেলনে
প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ ও লাইব্রেরিগুলো সংস্কারের নির্দেশনা দেন সংস্কৃতিমন্ত্রী। সংস্কার করা দরকার, হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, মহাসড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে কোরবানির ঈদের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। পরে গণমাধ্যমকে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সড়ক, মহাসড়ক ও রেল লাইনের কাছে কোনো হাট বসানো যাবে না। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য সড়ক মহাসড়কের কাছাকাছি বন্ধ হয়ে যাওয়া ট্রমা সেন্টারগুলো সচল করা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া জেলা হাসপাতালগুলোতে ঈদ ঘিরে আগাম প্রস্তুতি নেওয়া হবে। ঈদ যাত্রা ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল গঠনেরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ জানান যে, আমরা ন্যায্য দাম নিশ্চিতে সচেষ্ট থাকবে সরকার। রিজার্ভেশনের ক্ষেত্রে যাতে আমরা সিরিয়াস থাকি, সেই জন্য এখন থেকে জেলা উপজেলা পর্যায়ে ট্রেনিং, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে, যাতে যথাবিহিত ব্যবস্থা নিতে পারি। সেই জন্য 7 দিন আগের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা মনিটরিং সেল করবে। চলতি বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি ও খালাস কমেছে প্রায় 44%। গত বছরে মার্চের রেকর্ড গাড়ি খালাসের পর সর্বনিম্ন খালাস হয়েছে এবারের মার্চে। বিশ্ব অর্থনীতির নেতিবাচক অবস্থা, জ্বালানি সংকট আর ডলারের উচ্চ মূল্য, এমন পরিস্থিতিতে বড় ধরনের লোকসানে ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে গত বছর 31টি জাহাজে 14,164টি গাড়ি আমদানি হয়। সেই বছর মার্চে বন্দর থেকে রেকর্ড 1,959টি গাড়ি খালাস করে আমদানিকারকরা। প্রথম 3 মাসে এই সংখ্যা ছিল 3,854। তবে চলতি বছরের মার্চে গাড়ি খালাস হয়েছে মাত্র 497টি। বাজেটের আগে গাড়ি আমদানি ও খালাসে চাপ থাকে বন্দরে, তবে এবার আমদানি কমে যাওয়ায় চাপ কমেছে খালাসেও। জুলাই থেকে মার্চ পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 950 মতো গাড়ি আমদানি হয়েছে প্রত্যেক মাসে। তবে মার্চে এসে এটা ড্রপ ডাউন করেছে। বৈশ্বিক সংকট, অর্থনীতির উপরে কোনো চাপ পড়ে, মানুষ স্বাভাবিকভাবে টাকাটা ধরে রাখতে চায়। গাড়ি আমদানিতে 800 থেকে 8.5% পর্যন্ত শুল্ক দেন ব্যবসায়ীরা। বছরের শুরুতে আশাব্যঞ্জক হলেও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর জ্বালানি অনিশ্চয়তা, ডলার সংকট সহ নানা কারণে কমেছে গাড়ির চাহিদা। ব্যবসা আমরা ভালো নাই এই মুহূর্তে। ব্যবসায়ীরা কেন ভালো নাই? ডলারের ক্রাইসিস, ব্যাংকেরও আর্থিক খাতগুলোর অবস্থা খুব একটা ভালো না, এলসির পজিশন ভালো না, পেমেন্ট করতে গিয়ে আমরা ঝামেলায় পড়তেছি। অনেক টাকা পয়সা বাজারে কিন্তু খুব একটা নাই, ক্যাশ টাকার ফ্লো যেটা বলে, সেটা না থাকার কারণে আমাদের বেচা কিনে একদম কম। আসন্ন বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে সময়সীমা বৃদ্ধি, শুল্ক কমানো সহ বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বছরের পর বছর ঘুরেও অবসরের টাকা পান না শিক্ষকরা, অথচ এই টাকা দেওয়ার দপ্তর, অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট 1 টাকা ভাড়ার অফিস ছেড়ে 10 লাখ টাকার অফিস নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। শিক্ষা গবেষকরা বলছেন, 1 টাকা ভাড়ার অফিস ছেড়ে এত টাকা ভাড়া দিয়ে অফিস নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অফিস ছিল নীলক্ষেতের ব্যানবেইস ভবনের নিচতলায়। শিক্ষকদের অবসরের টাকা পেতে 4 থেকে 5 বছর সময় লাগে। প্রতি মাসে অফিস দুটির ভাড়া ছিল 1 টাকা করে। অথচ এই ভবন ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের 13 তলায় নতুন অফিস নেওয়া হয়, যার ভাড়া প্রতি মাসে 10 লাখ টাকার মতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। আমরা টাকা পাই না, আর এবার উন্নত অফিস নিয়েছে, ওই অফিস তো ভালো ছিল। স্কাটনে অফিস নেয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের, কারণ এখানে গণপরিবহনে সরাসরি আসা যায় না। উনি এখন ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলতেছে না, যেটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে ৬৭,০০০ আবেদন জমা আছে, আর কল্যাণ ট্রাস্টে আছে ৪০,০০০-এর বেশি আবেদন। ২০২১ সালের পর যারা অবসরে গেছেন তাদের কেউই পেনশনের টাকা পাচ্ছেন না। অথচ সেই শিক্ষকদের পাওনা টাকা থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা ভাড়া দেয়াকে অযৌক্তিক বিলাসিতা বলছেন শিক্ষা গবেষকরা। শিক্ষকদের জমানো টাকা, শিক্ষকদের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয় করে এখানে যাওয়ার আমি কোনো যৌক্তিকতা দেখি না। এখানে যে অফিসটা ছিল সেই অফিসের মধ্যে তাদের যেটা টোকেন মানি দিত, এটা তো মানে সিম্পলি এটা শিক্ষকদের কাজে লাগতো। সেই সঙ্গে বোর্ড না থাকা এবং সফটওয়্যার জটিলতার কারণে টাকা পাচ্ছেন না শিক্ষকরা। আমাদের সফটওয়্যারটা বর্তমানে ডাউন রয়েছে। সফটওয়্যারে দিয়ে তো আমরা শিক্ষকদের সাথে কমিউনিকেট করি, তাদের মেসেজ দিয়ে আদান প্রদান করি। প্রসেসিং সমস্যা একটা বড় সমস্যা, কারণ যেহেতু দীর্ঘদিন আবেদনগুলো আমরা প্রসেস করতে পারছি না, কারণ হলো দীর্ঘদিন একটা বোর্ড না থাকার কারণে কিছু অসুবিধা তো ছিলই। আগের অফিসে কর্মকর্তা কর্মচারীদের বসার পর্যাপ্ত জায়গা ছিল না বলে নতুন অফিস নেওয়া হয়েছে বলছে কর্তৃপক্ষ। বছরের পর বছর ঘুরেও অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষকরা। একদিকে যেমন রয়েছে আর্থিক সংকট, অন্যদিকে প্রযুক্তিগত সমস্যা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এই সংকটের স্থায়ী সমাধান জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ ৬ জেলায় তলিয়ে গেছে ৭০,০০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১.৫ লাখেরও বেশি কৃষক। বৈরী আবহাওয়ায় ধান কাটা ও মাড়াই নিয়েও সংকটে হাওড়ের চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ করছে কৃষি বিভাগ। আগামী ৩ মাস তাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। সোমবার হাওড় অঞ্চলে বৃষ্টি কিছুটা কমলেও এখনও পানির নিচে হাজার হাজার হেক্টর জমির বড় ফসল। বৃষ্টিতেই কিশোরগঞ্জে নতুন করে আরও ১,০০০ হেক্টর জমি তলিয়ে গেছে। এ নিয়ে ৮ উপজেলার ১০,০৩৫ হেক্টর জমির বোরো ধান এখন পানিতে। কৃষি বিভাগের তথ্য মতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩৬,০০০। বৃষ্টির জন্য আর চতুর্দিক দিয়ে এরকম অবস্থার জন্য এই ধান কাটা লুক পাওয়া যেত। ১৫০০ টাকা রোজে আর বদ্যি কামলা লয়ে যাওয়া লাগে হাওড়ে। ২টা ৪টা মুড়ি 10টা মুড়ি কাটলে বেটারে টাকা দেওয়া লাগে। হবিগঞ্জের ৫ উপজেলায় এবছর ১,২৩,৬৪৪ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। এর মধ্যে প্রায় ১৩,০০০ হেক্টর জমির ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত অন্তত ২০,০০০ কৃষক। গলা পানি থইরে গেছি, হাঁটতাম পারি না। ইটা যদি আজকে হাঁটিতে হাঁটলাম, আর না হলে কোনো ইটাও আজকে হাঁটতে পারতাম না। ১ বিঘা জমি হাঁটাইতে ১০,০০০ টাকা লাগে। এখন যে ধান ভাইমু এগুলা কোনো ১ বিঘা জমি যে শ্রমিক টাকা হবে না। নেত্রকোনায় শ্রমিক সংকটে ৮,০০০ হেক্টর জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষক। মোট ২২,৩৪৮ হেক্টর জমির ধান পানির নিচে। কৃষি বিভাগ বলছে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৬৯,০০০। আবহাওয়া অনুকূল না, আবহাওয়া কিন্তু আমাদের পুরোপুরি ছাই না। এই সময় যখন ধান কেটে কিন্তু তারা আবার ওই ধানগুলো ম্যানেজমেন্ট করতে পারছে না। অনেক ধান নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন যে মাঠে গেলে অনেক ধান কিন্তু অঙ্কুরিত হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য একদিকে টাকা খরচ করে ধান কাটলো, আবার দেখা যাচ্ছে সেটা আবার ধানটা ম্যানেজমেন্ট করতে পারছে না। মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন হাওরের পানি। প্রায় ৪,০০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। পুরোপুরি নষ্ট হয়েছে ২,৪৪১ হেক্টর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৮,০০০ কৃষক। মানুষটা খাটতে পারে না, ঠান্ডার লাগি, কোমর পানি, গলা পানি কোনোখানো। সুনামগঞ্জে বিভিন্ন হাওর ও নিচু এলাকায় ২০,১৬০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে ২,০৪৭ হেক্টর জমির ধান। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ২৬,৪৭৯ জন কৃষকের তালিকা হলেও এ সংখ্যা আরও বাড়বে বলে জানায় প্রশাসন। প্রায় ১২৫ কোটি টাকার ক্ষতিগ্রস্ত তালিকা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি। কাজটা এখনো চলমান রয়েছে। আমাদের যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ তারা এই বিষয়গুলোতে আমাদের সহযোগিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ৫ উপজেলার মধ্যে শুধু নাসিরনগরে ৩০০ হেক্টর জমির বোরো ফসল বৃষ্টিতে তলিয়ে গেছে। জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫০০ কৃষক। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার সুনামগঞ্জের হাওড় অঞ্চলের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ইতিমধ্যে আমরা জানি যে বৃষ্টি এবং উজানের ফলে আসলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হবে এবং আমার ৩ মাস তারা সহায়তা পাবেন। কৃষি বিভাগ এই বিষয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন একটু জানাবেন। শুরুতেই স্বস্তির খবর দিতে চাই। গতকাল এবং আজকে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ উঠেছে সুনামগঞ্জে এবং এই রোদ কৃষকদের জন্য স্বস্তির।
কারণ হচ্ছে তারা যে বেজা ধান আছে সেই বেজা ধান শুকাবেন। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা ইতিমধ্যে কিন্তু 26,000 কৃষকের তালিকা করা হয়েছে। জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ যৌথ উদ্যোগে কিন্তু তারা এই তালিকা করেছেন। এবং আরেকটি খবর দিয়ে রাখি আপনাকে, আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসবেন সুনামগঞ্জে এবং একই সাথে তার সাথে কৃষি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা, তারা 3 জন আসবেন। সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলো ঘুরে দেখবেন এবং একই সাথে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের যে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং সেই আশ্বাস বাস্তবায়নের জন্য তারা কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ টাকা এবং খাদ্য সহায়তা বিতরণ করবেন, এমনটি আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে দুপুরে সুনামগঞ্জের যে বিশম্বরপুর উপজেলা আছে সেই বিশম্বরপুর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সেই সহায়তা প্রদান করবেন মন্ত্রী। তারা হয়তো দুপুরের আগেই সুনামগঞ্জ এসে পৌঁছাবেন এবং সেখানে গিয়ে তারা সরজমিন হাওর পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবেন। আজকে পর্যন্ত সুনামগঞ্জের 70% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট আরো 30% জমির ধান কিন্তু কাটা সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে আসলে দেখছেন যে হাওর থেকে নিচু যে জমি, অর্থাৎ জলাবদ্ধতা তলিয়ে যাওয়া যে জমি, সেই জমি থেকে কৃষকরা কিন্তু তাদের যে কষ্টের অর্জিত যে ফসল, সেই ফসল তারা ছোট ছোট নৌকায় করে কিন্তু সেটি হাওরের যে উঁচু জমি আছে সেই উঁচু জমি সেখানে এনে রাখছেন এবং এরপর সেখানে মাড়াই থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু তারা করবেন। কিষানীরা কিন্তু তারা রোদ উঠার পর থেকেই ব্যস্ত সময় পার করেন, তাদের যে ব্যস্ততা এটি কিন্তু রোদ উঠলে বেড়ে যায়। তবে যেহেতু শ্রমিকের সংকট আছে এখন পর্যন্ত সুনামগঞ্জে কিন্তু তীব্র শ্রমিক সংকট রয়েছে, আর যেহেতু বৃষ্টিপাত ছিল মৌসুমের শুরু থেকেই সেই কারণে হারভেস্টার মেশিনগুলো চালানো সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু শ্রমিক সংকট এবছর তীব্র হয়েছে। আর যেহেতু জেলার বৃহৎ বালু মহালটিও বন্ধ আছে সেই কারণে কিন্তু শ্রমিক সংকট কিছুটা নিরসন হলেও সুনামগঞ্জে কিছুতেই যেন তীব্র শ্রমিক সংকট কাটছে না। যেহেতু দিন দিন নতুন নতুন করে জমি তলিয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে, এমনটি জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জের হাওর অঞ্চলের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানফির আহমেদ। ঘন ঘন লোডশেডিং এর প্রভাব পড়েছে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। বিদ্যুৎ না থাকায় প্রায়শই বন্ধ থাকছে চাল কলগুলো, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। রাইস মিল না চালায় ব্যাহত হচ্ছে সারা দেশে চালের সরবরাহ। দ্রুত সমস্যার সমাধান না হলে চালের বাজারে অস্থিরতার শঙ্কা ব্যবসায়ীদের। দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে রয়েছে 42টি অটোমিল সহ 2.5 শতাধিক চাল কল। প্রতিদিন মোকাম থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় যায় কয়েকশো ট্রাক চাল। মিল মালিকরা বলছেন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহতির পাশাপাশি চালের গুণগত মান কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে মিলের যন্ত্রাংশ। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে যায়, এতে আমাদের মিলের যে যান্ত্রিক ত্রুটি, তাতে তো আমাদের মিলের যে এই যে লক্ষ লক্ষ টাকা দামের যে মিলগুলো, এই যে যে যন্ত্রগুলো, এগুলো তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে আমাদের খাদ্য উৎপাদন, এতে কিন্তু বিদ্যুতের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সারা দেশেই আমার ব্যবসায় একটা খাদ্যের একটা বড় একটা ঘাটতি পড়ে যাবে। এদিকে খাজানগর চালের মোকামে উৎপাদন কমে যাওয়ায় বিপাকে চাতাল শ্রমিক ও কর্মচারীরা। পরিবহন শ্রমিকদেরও কমেছে আয় রোজগার। ঢাকা, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, বাংলা সব জায়গায় যায়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আমি ঠিকই চলতে পারে না। একটা মিল রানিং করতেছি, প্রতিষ্ঠানে রানিং করতেছি, রানিং করার পরে কারেন্ট চলে গেলে মানে সবারই ঝামেলা। বিদ্যুৎ বিভাগ ও প্রশাসন জানিয়েছে খাজানগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎপাদন এবং রপ্তানি হয়, তো এই খাতে যাতে কোনো প্রভাব না পড়ে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, তারাও এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে শিল্পায়িত এলাকা হিসেবে, এবং যদি কোনো জায়গায় সমস্যা হচ্ছে তা মিল মালিকদের চাহিদার প্রেক্ষিতে আমরা তাদেরকে ডিজেল বা পেট্রোল সরবরাহ করছি যেন জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখতে পারে। দেশের চাহিদার 20% চাল আসে খাজানগর মোকাম থেকে। এসব মিলের উৎপাদনের সঙ্গে জড়িত অন্তত 20,000 শ্রমিক কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।